আসসালামু আলাইকুম। কেমিস্ট্রি লাভার্স পেজের পক্ষ থেকে সবাইকে স্বাগত। একাদশ এবং দ্বাদশ শ্রেণীর কেমিস্ট্রি ফার্স্ট পার্টের ব্যবহারিক নিয়ে আজ আমরা কথা বলবো। আজকে প্রথম পত্রের পার্ট 2। এর আগে আমি একটা ভিডিওতে কিন্তু আমি এই ফার্স্ট পার্টের প্রশ্নের ধরন ইতিপূর্বে বিভিন্ন বৎসরে যে প্রশ্ন আসতো ব্যবহারিকে, সেটার প্রশ্নের ধরন নিয়ে আমি কথা বলেছি। তারপর আরও দুইটা ভিডিওতে দ্বিতীয় পত্রের প্রশ্ন এবং তার উত্তর কীভাবে লিখতে হয় সেই সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করেছি। যারা সেই ভিডিওগুলো দেখেছো, আশা করি তোমরা ভালোভাবে উপকৃত হতে পারবে। আজ আমরা এই রসায়ন ব্যবহারিক প্রথম পত্রের উত্তর কিভাবে আমরা পরীক্ষার খাতায় যখন আমরা পরীক্ষার খাতায় লিখব, তখন আমরা কিভাবে লিখব সেই বিষয়ে আজ আমি তোমাদের বিস্তারিত কথা বলবো। যারা শেষ পর্যন্ত ভিডিওতে দেখবে, আশা করি তোমরা অনেক অনেক উপকৃত হবে, কারণ আমাদের রসায়ন ব্যবহারিক ক্লাসে কিন্তু এইভাবে দেখানোর সুযোগ হয় না। তো আমাদের প্রশ্নের মধ্যে প্রথম যে প্রশ্নটা থাকবে সেটা হলো 1 নং প্রশ্নের উত্তরটা পরীক্ষার নাম এখানে যেভাবে লেখা আছে তোমাদের কিন্তু সেভাবেই লিখতে হবে, তাহলে তোমরা পূর্ণ মার্ক পাবে ইনশাআল্লাহ। তো প্রথমে আমরা লিখব পরীক্ষার নাম হলো অক্সালিক অ্যাসিডের দ্রবণ তাপ নির্ণয়। তো দ্রবণ তাপ এই বিষয়টা তোমাদের কিন্তু জানা থাকতে হবে, কারণ তোমাদের এই প্র্যাকটিক্যালে যে ভাইভা আছে, ভাইভাতে কিন্তু দ্রবণ তাপের সংজ্ঞাটা বলতে বলা হয়। আচ্ছা দেখো, এখানে মূলনীতি হলো পর্যাপ্ত পরিমাণ দ্রাবকে 1 মোল দ্রবকে সম্পূর্ণরূপে দ্রবীভূত করলে যে পরিমাণ তাপ নির্গত বা শোষিত হয় তাকে ওই দ্রবের দ্রবণ তাপ বলে। এই সংজ্ঞাটা মুখস্থ রাখলে কিন্তু তোমরা ভাইভাতে খুব সুন্দরভাবে উত্তরটা দিতে পারবে। দেখো, 1 মোল অক্সালিক অ্যাসিডকে পর্যাপ্ত পরিমাণ পানিতে দ্রবীভূত করে 1 কিলোগ্রাম দ্রবণ তৈরির ক্ষেত্রে প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পরিবর্তনের জন্য তাপের পরিবর্তন ঘটে 1 কিলো ক্যালোরি। আর আমরা জানি 1 কিলো ক্যালোরি অর্থাৎ হলো 4.2 কিলোজুল। সুতরাং 1 মোল অক্সালিক অ্যাসিড দ্রবণ তৈরিতে তাপমাত্রার মোট পরিবর্তন টি ডিগ্রি সেলসিয়াস হলে তখন অক্সালিক অ্যাসিডের দ্রবণ তাপ হবে 4.2 ইন্টু টি কিলোজুল। আবার 0.1 মোল অক্সালিক অ্যাসিড দ্বারা 100 গ্রাম দ্রবণ তৈরি করা হলে তাপের পরিবর্তন হবে তাহলে 0.42 ইন্টু টি কিলোজুল। এখানে দেখো এখানে 0.1 মোলের ক্ষেত্রে কিন্তু দেখো এখানে 0.1 মোলের ক্ষেত্রে হবে 0.42 ইন্টু, এখানে ছিল 4.2 ইন্টু টি, এখানে কিন্তু 0.1 মোলের জন্য 0.42। আচ্ছা, এত কিলোজুল। সুতরাং তাহলে অক্সালিক অ্যাসিডের দ্রবণ তাপ হবে কত? দেখো 0.12 ইন্টু টি কিলোজুল ডিভাইডেড বাই 0.1 মোল, তাহলে সমান হলো 0.42 ইন্টু কত? টি ইন্টু 10। এই 0.1 অর্থ হলো 1/10, এটাকে যদি তোমরা উল্টে দাও তাহলে হবে 10, কিন্তু উপরে চলে যাবে, তাহলে কত হলো? 0.42 ইন্টু টি ইন্টু 10 কিলোজুল পার মোল। তো এখানে দেখো টি এর মানটা আমার লাগবে। টি এর মানটা আমরা পরীক্ষা করে বের করে এই জায়গায় বসিয়ে দিলে কিন্তু আমরা অক্সালিক অ্যাসিডের দ্রবণ তাপ আমাদের নির্ণয় করা হয়ে যাবে। তো তোমাদের অবশ্যই পরীক্ষার খাতায় প্রথমে পরীক্ষার নাম লিখে লিখবে অক্সালিক অ্যাসিডের দ্রবণ তাপ নির্ণয়, তারপর মূলনীতি লেখা। এই লেখাগুলো তোমাকে সুন্দরভাবে কাটাকাটি না করে লিখতে হবে। এরপরে দেখো, আমরা পরীক্ষার খাতায় লিখব যে প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য কী কী। একটা অক্সালিক অ্যাসিড C2H2O4, এর সাথে 2 অণু পানি থাকে, গ্লাস পানি, তারপর 2 লাগবে পানি। এই দুইটা আমাদের হলো প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য, অক্সালিক অ্যাসিড এবং পানি। তারপর দেখো প্রয়োজনীয় যন্ত্রপাতি। এক হলো একটা বিকারে 250 মিলিলিটার একটা বিকার লাগবে, যার আয়তন অন্তত 250 মিলিলিটার হবে। থার্মোমিটার লাগবে, একটা স্ট্যান্ড এবং একটা 2 ডিজিটের ব্যালেন্স লাগবে। তারপর পর্যবেক্ষণ ডাটা। আমাদের কিন্তু আবারও বারবার বলতেছি, এখানে যেভাবে লেখা আছে ঠিক হুবহু তোমাকে কিন্তু সেইভাবে লিখতে হবে পরীক্ষার খাতায়। দেখো, পর্যবেক্ষণ ডাটা হলো গৃহীত আর্দ্র অক্সালিক অ্যাসিড, যেখানে এখানে গ্লাস পানি থাকে তাহলে এটা আর্দ্র হবে, তাহলে গৃহীত আর্দ্র অক্সালিক অ্যাসিডের পরিমাণ হবে 0.1 মোল বা 12.6 গ্রাম। তাহলে আমাদের এই যে ডিজিটাল যে ব্যালেন্স আছে, সেই ব্যালেন্স দ্বারা কিন্তু 12.6 গ্রাম অক্সালিক অ্যাসিড আমরা পরিমাপ করে নেব। আর ব্যবহৃত পানির পরিমাণ হলো কত? 87.4 গ্রাম। তাহলে সেক্ষেত্রে দ্রবণের ঘনমাত্রা হবে 1 মোলার, মানে 87.4 গ্রাম আর 12.6। তো এই হলো 100, ঠিক আছে। তাহলে এই 100 গ্রাম দ্রবণে কি থাকবে? 1 মোল তাহলে অক্সালিক অ্যাসিড থাকবে। হ্যাঁ, যদি 12.6 মোল 12.6 গ্রাম মানে 0.1 মোল থাকবে, সেক্ষেত্রে দ্রবণের ঘনমাত্রা হলো 1 মোলার। দেখো, পানির প্রাথমিক তাপমাত্রা T1 ডিগ্রি সেলসিয়াস হলো 25.2 ডিগ্রি সেলসিয়াস, আর দ্রবণের তাপমাত্রা
T2 ডিগ্রি সেলসিয়াস হলো 21 ডিগ্রি সেলসিয়াস। তোমরা একটু খেয়াল রাখবে, এই দুইটা তাপমাত্রা হয়তো পরিবর্তন হতে পারে। তোমাদের স্যাররা হয়তো বলে দেবে যে আজকের তাপমাত্রা কত, অথবা থার্মোমিটার দ্বারা মেপে নিতে হবে। এরপর হিসাব দেখো, তাপমাত্রার মোট পরিবর্তন হলো T ডিগ্রি সেলসিয়াস সমান, তাহলে T1 মাইনাস T2, তাহলে কত হলো? এখানে 25.2 ছিল প্রাথমিক তাপমাত্রা, মাইনাস সমাপনী তাপমাত্রা হলো দ্রবণের তাপমাত্রা 21 ডিগ্রি, তাহলে হলো 4.2 ডিগ্রি সেলসিয়াস। তাহলে সুতরাং আর্দ্র অক্সালিক গ্যাসের দ্রবণ তাপ হবে ডেল্টা এইচ সমান 0.42 ইন্টু টি ইন্টু কত 10 কিলোজুল পার মোল। সেক্ষেত্রে আমরা যে মান বসিয়ে দিই, তাহলে হবে 0.42 ইন্টু 4.2 ইন্টু 10 কিলোজুল পার মোল, তাহলে হলো 17.64 কিলোজুল পার মোল। আচ্ছা, তাহলে এখানে তাহলে ফলাফলটা লিখবা, ফলাফল আর্দ্র অক্সালিক গ্যাসের নির্ণয় দ্রবণ তাপ হলো 17.64 কিলোজুল পার মোল। এই হলো আমাদের পরীক্ষা। তবে এখানে একটা জিনিস খেয়াল রাখবা, উপরে উল্লেখিত সকল ধাপ লিখতে হবে। T1 এবং T2 এর মান পরীক্ষণের উপর নির্ভর করে পরিবর্তন হতে পারে, ফলে T এর মানেরও পরিবর্তন হতে পারে। তবে তোমরা খেয়াল রাখবা, তোমাদের কিন্তু এই দ্রবণ তাপের মানটাই 17 এর কাছাকাছি হবে। এই লাইনটা কিন্তু আবার লেখা যাবে না, যে উপরে উল্লেখিত সকল ধাপ লিখতে, এই কথাটা আবার মনের ভুলে তোমরা পরীক্ষার খাতায় লিখতে যাও না। এই হলো 1 নং প্রশ্নের উত্তর। এরপর আমরা 2 নং প্রশ্নের উত্তর দেখব। দেখো, 2 নং প্রশ্নের উত্তরে কিন্তু তোমার একটা অম্লীয়মূলক এবং একটা ক্ষারীয়মূলক তোমাকে শনাক্তকরণ করতে বলবে। তো এটা আমাদের কিন্তু অনেকের সমস্যা হয়। এখানে তোমার যে লবণটা, আমি এখানে আজকে তোমাদের উদাহরণস্বরূপ দুইটা পূর্ণ লবণের আমি কিভাবে লিখতে হবে আমি তোমাদের দেখাবো। তোমাদের কিন্তু পরীক্ষার খাতা যে কোনো একটা লবণ আসবে আর কি, যার মধ্যে একটা থাকবে ক্যাটায়ন এবং একটা থাকবে অ্যানায়ন। এর আগের এক ভিডিওতে কিন্তু আমি বলেছি যে প্রত্যেকটা লবণের দুইটা মূলক থাকবে, একটা ক্যাটায়ন এবং একটা অ্যানায়ন। তো ক্যাটায়নটা, একটা লবণ যখন গঠিত হয় তখন কিন্তু অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়ায় লবণ গঠিত হয়। তাহলে অ্যাসিডের যে লবণের যে ক্যাটায়ন থাকে, ধনাত্মক আয়নযুক্ত যে আয়ন বা ক্যাটায়ন থাকে, সেটা কিন্তু আসে ক্ষার থেকে, এই জন্য এটাকে ক্ষারীয়মূলক বলা হয়। এবং যে অ্যানায়নটা থাকে সেটা আসে অ্যাসিডের অংশ থেকে, এই জন্য তাকে অম্লীয়মূলক বলা হয়। তো তোমাকে যে কাজটা করতে হবে, দেখো তুমি এখানে 2 নং প্রশ্নের উত্তর, এখানে বলছে কপার সালফেট লবণ যা দানাদার, এই কথাটা কিন্তু তোমাকে লিখতে হবে না। তোমাকে যে লবণটা দেওয়া হলো সেই লবণটা যদি দানাদার নীল বর্ণের হয়, তাহলে তুমি ধরে নিতে পারো এটা কপার সালফেট হতে পারে, অন্য লবণও হতে পারে, তবে সাধারণত কপারের লবণগুলো নীল বর্ণের হতে পারে। আচ্ছা, এই কথাটা তোমার পরীক্ষার খাতায় লিখতে হবে না, শুধু লিখবে 2 নং প্রশ্নের উত্তর। এই যে কপার সালফেট লবণ যা দানাদার, এই কথাটুকু লিখতে হবে না, কারণ তুমি তো আর জানো না যে লবণটা কি। আর তোমাকে কিন্তু লবণ শনাক্ত করতে বলা হয় না, হয় ক্যাটায়ন এবং অ্যানায়ন, ক্ষারীয়মূলক আর অম্লীয়মূলক। তাহলে আমরা এখানে প্রথমে লিখব 2 নং প্রশ্নের উত্তর। পরীক্ষার নাম লিখতে হবে যে সরবরাহকৃত অজানা অজৈব লবণের নমুনার ক্ষারীয় অম্লীয়মূলক শনাক্তকরণ। এখানে নমুনা নং লিখতে হবে খাতার মধ্যে। এখানে দেখো, খাতায় পরীক্ষক কর্তৃক প্রদত্ত নমুনা নাম্বার লিখতে হবে, সাংকেতিক চিহ্ন থাকলে তাই লিখতে হবে। যেমন কে, তোমাদের প্রত্যেকের নমুনায় অথবা খাতায় তোমাদের একটা এরকম একটা চিহ্ন, একটা নাম দিয়ে একটা সাংকেতিক একটা চিহ্ন দেওয়া থাকে। তো নমুনার নং লেখার পর তোমাকে যে নাম্বারটা বা যে সাংকেতিক চিহ্ন দেওয়া দেবো তুমি সেটা লিখবে। যেমন এখানে আমরা লিখবো নমুনার নং লিখে K17 লিখবো, আর কিছু লেখার দরকার নাই। এরপর তোমরা খাতায় লিখবে মূল দ্রবণ প্রস্তুতি। দেখো, প্রদত্ত লবণটির সামান্য পরিমাণ একটি টেস্ট টিউবে নিয়ে তাতে পাতিত পানি যোগ করে উত্তম রূপে ঝাঁকিয়ে দ্রবীভূত করে মূল দ্রবণ প্রস্তুত করা হলো, এটা হলো মূল দ্রবণ। এরপর আমাদের করতে হবে ক্ষারীয়মূলকের নিশ্চিত পরীক্ষা। দেখো, পরীক্ষণ, একটি টেস্ট টিউবে 1 থেকে 2 মিলিলিটার মূল দ্রবণ নিয়ে তাতে 2 থেকে 4 ফোঁটা অ্যাসিটিক অ্যাসিড দ্রবণ যোগ করে মূল দ্রবণটিকে অম্লীয় করা হলো, অথবা উক্ত দ্রবণে 1 থেকে 2 ফোঁটা পটাশিয়াম ফেরোসায়ানেট দ্রবণ যোগ করা হলো। দেখো, পর্যবেক্ষণটা হবে লালচে বাদামি বর্ণের অধক্ষেপ পড়লো। ইহা কারণ হলো কপারের লবণ কিন্তু তোমার এই পটাশিয়াম ফেরোসায়ানেটের সাথে বিক্রিয়া করে বাদামি বর্ণের লালচে বাদামি বর্ণের অধক্ষেপ উৎপন্ন করে। আচ্ছা, তাহলে পর্যবেক্ষণ হবে লালচে বাদামি বর্ণের অধক্ষেপ পড়লো, তাহলে ইহা কপার 2 ফেরোসায়ানেটের অধক্ষেপ, কারণ কপার 2 এর লবণ পটাশিয়াম ফেরোসায়ানেটের সাথে বিক্রিয়া করে কপার 2 ফেরোসায়ানেটের লালচে বাদামি বর্ণের অধক্ষেপ উৎপন্ন করে। এরপর তোমার বিক্রিয়া লিখতে হবে। যেমন ধরো, কপার আয়ন কপার 2 প্লাস প্রথমে যখন দ্রবণ তৈরি করবা 5 অনু পানির সাথে যুক্ত একটা হাইড্রেট একটা জটিল আয়নে পরিণত হয়। তারপর এই জটিল আয়নটা দেখো পটাশিয়াম ফেরোসায়ানেটের সাথে বিক্রিয়া করে পটাশিয়াম কপার ফেরোসায়ানেটের লালচে বাদামি বর্ণের অধক্ষেপ উৎপন্ন হয়, তার সাথে পটাশিয়াম আয়ন উৎপন্ন হবে আর পানি উৎপন্ন হবে।
তাহলে এই পরীক্ষাটা যদি হয় তাহলে আমরা সিদ্ধান্ত নিব যে প্রদত্ত নমুনা লবণে কপার 2 আয়ন অর্থাৎ কপার 2+ আয়ন উপস্থিত ও নিশ্চিত। এইটুক হলো তোমাদের ক্ষারীয় মূলকের নিশ্চিত পরীক্ষা। এখন আমরা দেখব অম্লীয় মূলকের নিশ্চিত পরীক্ষা। আমাদের কিন্তু মনে রাখতে হবে এই 2 নং প্রশ্নের দুইটা অংশ থাকবে, একটা হলো ক্ষারীয় মূলকের নিশ্চিত পরীক্ষা, একটা হলো অম্লীয় মূলকের নিশ্চিত পরীক্ষা। প্রথমে তাহলে পরীক্ষণ লিখবা, একটি টেস্ট টিউবে 1 থেকে 2 মিলিলিটার মূল দ্রবণ নিয়ে তাতে 2 থেকে 3 ফোঁটা বেরিয়াম নাইট্রেট দ্রবণ যোগ করা হলো। পর্যবেক্ষণ, সাদা বর্ণের অদক্ষেপ পড়লো, তাতে কয়েক ফোঁটা লঘু HCl যোগ করার ফলে অদক্ষেপটি দ্রবীভূত হলো না। তাহলে ইহা বেরিয়াম সালফেটের অদক্ষেপ, কারণ বেরিয়াম নাইট্রেট দ্রবণের সাথে সালফেট লবণের বিক্রিয়ায় অদ্রবণীয় বেরিয়াম সালফেট গঠিত হয়, যা লঘু HCl অদ্রবণীয়। আচ্ছা, তাহলে বিক্রিয়া দিব, সেটা হলো সালফেট আয়ন বেরিয়াম নাইট্রেটের সাথে বিক্রিয়া করে বেরিয়াম সালফেটের সাদা অদক্ষেপ উৎপন্ন করে আর নাইট্রেট আয়ন উৎপন্ন করে। আর এই বেরিয়াম সালফেটটা লঘু HCl এর সাথে কোনো বিক্রিয়া করে না, মানে অদ্রবণীয় হয়। তো এই পরীক্ষাটা যদি হয় তাহলে আমরা সিদ্ধান্ত লিখব যে প্রদত্ত নমুনা লবণে সালফেট আয়ন উপস্থিত ও নিশ্চিত। তাহলে দেখো, প্রথমে গেল ক্ষারীয় মূলকের নিশ্চিত পরীক্ষা, এবার হলো অম্লীয় মূলকের নিশ্চিত পরীক্ষা, শেষ এই অংশটা। এরপর তোমাকে লিখতে হবে ফলাফল। এই ফলাফলের জন্য কিন্তু মার্ক আছে, দেখো ফলাফলের জন্য 2 মার্ক। দেখো, একটা হলো দেখো ক্ষারীয় মূলক লিখতে হবে কপার 2 আয়ন, এই কপার 2+, কিন্তু প্রথম হলো কপার 2 আয়ন লেখার পর আবার এক সংকেত লিখতে হবে কপার 2+। আর অম্লীয় মূলক হলো সালফেট আয়ন SO4 2-। এই হলো 2 নম্বর প্রশ্নের সম্পূর্ণ উত্তর। এইভাবে কিন্তু আমাদের এই 2 নম্বর প্রশ্নের উত্তরটা দিতে হবে। হয়তো তোমার এখানে কপার আয়ন বা সালফেট আয়নের পরিবর্তে অন্য কোনো আয়ন যদি হয় তাহলে ওইভাবে লেখার ধরন একই থাকবে, কিন্তু পরীক্ষাটা ভিন্ন হয়ে যাবে। তোমাদের সুবিধার জন্য আমি আরেকটা লবণ কিভাবে লিখতে হয় সেটা আমি দেখব। যেমন অ্যামোনিয়ামের লবণ যদি হয়, অ্যামোনিয়াম ক্লোরাইড লবণ, এটা দানাদার, যদি দানাদার সাদা বর্ণের হয় তুমি অনুমান করতে পারো এটা অ্যামোনিয়ামের লবণ হইতে পারে। পরীক্ষার খাতা কিন্তু এটা কখনোই লিখবে না যে অ্যামোনিয়াম ক্লোরাইড লবণ যা দানাদার সাদা বর্ণের। দেখো তাহলে পরীক্ষা না, এটা কিন্তু দেখো একই 2 নম্বর প্রশ্নটা আমি 2টা লবণ তোমাদের দেখাইছি তোমাদের সুবিধার জন্য। পরীক্ষার নাম লিখবে আগের মতোই, সরবরাহকৃত অজানা অজৈব লবণের নমুনার ক্ষারীয় অম্লীয়মূলক শনাক্তকরণ। নমুনার নম্বর একইভাবে লিখবা, যে নমুনা নম্বর দেওয়া থাকবে সেটা লিখতে হবে। তারপর মূল দ্রবণটা একইভাবে প্রদত্ত লবণটি সামান্য পরিমাণে একটি টেস্ট টিউবে নিয়ে তাতে পাতিত পানি যোগ করে উত্তমরূপে ঝাঁকিয়ে দ্রবীভূত করে মূল দ্রবণ প্রস্তুত করা হলো, শেষ। এবার দেখো ক্ষারীয় মূলকের নিশ্চিত পরীক্ষা। প্রথমে পরীক্ষণ, একটা টেস্ট টিউবে 1 থেকে 2 মিলিলিটার মূল দ্রবণ নিয়ে তাতে 2 থেকে 4 ফোঁটা নেসলার দ্রবণ যোগ করা হলো। পর্যবেক্ষণ, লালচে বাদামি বর্ণের অদক্ষেপ পড়ল, ইহা অ্যামিনো মার্কিউরিক আয়োডাইডের অদক্ষেপ, কারণ নেসলার দ্রবণের সাথে অ্যামোনিয়াম লবণের বিক্রিয়ায় লালচে অদ্রবণীয় ও লালচে বাদামি বর্ণের অ্যামিনো মার্কিউরিক আয়োডাইড গঠিত হয়। এখানে বিক্রিয়াটা লিখতে হবে, দেখো অ্যামোনিয়াম আয়ন প্রথমে ক্ষারের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড পাবো কোথায়, নেসলার দ্রবণের মধ্যে কিন্তু ক্ষার থাকে, তো ক্ষারের সাথে বিক্রিয়া করে সোডিয়াম আয়ন অ্যামোনিয়া এবং পানিতে পরিণত হয়। পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইড বা পটাশিয়াম টেট্রাআয়োডো মার্কিউরেট যাই বলো, এটা কিন্তু বিয়োজিত হয়ে তোমার পটাশিয়াম আয়োডাইড এবং মার্কিউরিক আয়োডাইডে পরিণত হয়। এই মার্কিউরিক আয়োডাইড আবার তোমার ডাইমার হয়ে কি হয়, টেট্রাআয়োডো মার্কিউরেটে পরিণত হয়। এই টেট্রাআয়োডো মার্কিউরেট এই প্রথম ধাপে উৎপন্ন অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া করে তোমার অ্যামিনো মার্কিউরিক আয়োডাইডের লালচে বাদামি বর্ণের অদক্ষেপ উৎপন্ন হয় এবং সাথে অ্যামোনিয়াম আয়োডাইড উৎপন্ন হয়। অবশ্যই বিক্রিয়াগুলো কিন্তু সঠিকভাবে লিখতে হবে। সিদ্ধান্ত হলো যে যদি এই পরীক্ষাটা হয় তাহলে সিদ্ধান্ত হবে প্রদত্ত নমুনা লবণে অ্যামোনিয়াম আয়ন মানে NH4+ আয়ন উপস্থিত ও নিশ্চিত। এবার দেখো অম্লীয় মূলকের নিশ্চিত পরীক্ষা, এটা কিন্তু ক্লোরাইডের পরীক্ষাটা আমরা এখন আলোচনা করব। পরীক্ষণ, একটি টেস্ট টিউবে 1 থেকে 2 মিলিলিটার মূল দ্রবণ নিয়ে তাতে 2 থেকে 3 ফোঁটা সিলভার নাইট্রেট দ্রবণ যোগ করা হলো। পর্যবেক্ষণ হলো সাদা ওয়ানের অদক্ষেপ পড়ল, যা লঘু নাইট্রিক অ্যাসিড যোগ করার ফলে অদক্ষেপটি দ্রবীভূত হলো না। অদক্ষেপটিতে অতিরিক্ত অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করার তা সম্পূর্ণরূপে দ্রবীভূত হয়ে গেল, ইহা সিলভার ক্লোরাইডের অদক্ষেপ। যদি এই পরীক্ষাটা সম্পন্ন হয় তাহলে তুমি ধরে নেবে যে ইহা সিলভার ক্লোরাইডের অদক্ষেপ, কারণ সিলভার নাইট্রেট দ্রবণের সাথে ক্লোরাইড লবণের বিক্রিয়ায় অদ্রবণীয় সিলভার ক্লোরাইড গঠিত হয়, যা লঘু নাইট্রিক অ্যাসিডে অদ্রবণীয় কিন্তু অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডে সহজেই দ্রবণীয়। বিক্রিয়া দেখো, ক্লোরাইড আয়ন সিলভার নাইট্রেটের সাথে বিক্রিয়া করে সিলভার ক্লোরাইডের সাদা বর্ণের অদক্ষেপ উৎপন্ন হয় এবং নাইট্রেট আয়ন উৎপন্ন হয়। এই সিলভার ক্লোরাইড অতিরিক্ত অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে ডাইঅ্যামিন সিলভার ক্লোরাইডের মানে পরিণত হয়, যেটা আবার দ্রবণীয় হয়ে যায়। এই জন্য কিন্তু সাদা অদক্ষেপটা দ্রবীভূত হয়ে যায় এবং পানি উৎপন্ন হয়।
এই পরীক্ষাটা যদি সম্পন্ন হয় তাহলে আমরা সিদ্ধান্ত লিখব যে প্রদত্ত নমুনা লবণে ক্লোরাইড আয়ন মানে Cl মাইনাস আয়ন উপস্থিত ও নিশ্চিত। শেষ। এরপর ফলাফল লিখবা যে ক্ষারীয়মূলক হলে অ্যামোনিয়ামূলক, অবশ্যই সংকেত লিখতে হবে NH4+, এটা না লিখলে কিন্তু মার্ক কাটা যাবে। আর অম্লীয়মূলক হলো ক্লোরাইড আয়ন, তাহলে Cl মাইনাস। এই হলো কিন্তু আমাদের এই অম্লীয়মূলকের নিশ্চিত পরীক্ষা। এইভাবেই আমাদের ক্ষারীয়মূলক এবং অম্লীয়মূলকের নিশ্চিত পরীক্ষা লিখতে হবে এবং তারপরে তোমার ফলাফল লিখতে হবে। ফলাফল কী কী লিখতে হবে? প্রথমে বাংলায় লিখতে হবে, তারপর সাংকেতিক চিহ্ন আয়ন সহ যথাযথ চার্জ সহ লিখতে হবে, না হলে কিন্তু আমাদের মার্কটা কাটা যাবে। এই ছিল আমাদের এই প্রথম পত্রের যে কিভাবে তুমি অক্সালিক অ্যাসিডের দ্রবণতাপ নির্ণয় করবে, আবার কিভাবে অজৈব লবণের আমরা ক্যাটায়ন এবং অ্যানায়ন মানে অম্লীয় ক্ষারীয়মূলক এবং অম্লীয়মূলক শনাক্তকরণ করব, সেটা কিন্তু আলোচনা করা হলো। আচ্ছা, এরপরেও তোমাদের কিন্তু প্রথম আমি যে ভিডিওটা দিয়েছিলাম ওই ভিডিওতে কিন্তু এখানে কয়টা তোমাদের শর্ট সিলেবাসে কী কী আয়ন আছে সেটা কিন্তু আমি তোমাদের বলে দিয়েছিলাম। কপার আয়ন আছে, অ্যালুমিনিয়াম আয়ন আছে, অ্যামোনিয়াম আয়ন আছে এবং সোডিয়াম আয়ন। এই হলো ক্ষারীয় আয়ন। আবারও বলি, দেখো অ্যামোনিয়াম মূলকের পরীক্ষা দেখতে হবে তোমাদের, এইভাবেই লিখবা, তোমাদের যেভাবে দেখানো এইভাবে লিখবা, কিন্তু এই পরীক্ষাগুলো তোমাকে দেখতে হবে। সেটা হলো অ্যামোনিয়াম মূলকের পরীক্ষা, তারপর হলো কপারের পরীক্ষা, সোডিয়াম আয়নের পরীক্ষা, আর একটা হলো অ্যালুমিনিয়াম আয়নের পরীক্ষা। এই চারটা কিন্তু তোমাদের সিলেবাসে আছে। আর তোমাদের অম্লীয়মূলক হলো সালফেট, ক্লোরাইড এবং কার্বনেট, এই তিনটা। তোমরা যদি এই তিনটা দেখো এবং এইভাবে লেখো, আশা করি তোমরা তো এই ছিল আজকে তোমাদের সাথে আমাদের আলোচনা। যারা তোমরা কালকে থেকে বা তারপরের দিন থেকে যাদের পরীক্ষা শুরু হবে, আমি আশা করি তোমরা যারা এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে তারা অবশ্যই অনেক উপকৃত হবে। তো আজ এই পর্যন্ত থাকলো। যারা আমার এই ভিডিওটা দেখে উপকৃত হয়েছ তারা আমার এই পেজটাকে সাবস্ক্রাইব করো এবং আমার পেজটাকে ফলো করে তোমাদের আরও অনেক বন্ধুদের সাথে শেয়ার করো এবং যদি কোনো পরামর্শ থাকে আমাকে জানাও, আমি আরও চেষ্টা করব যাতে তোমাদের উপকারে আসতে পারি। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।